আমরা যেভাবে আশঙ্কাগ্রস্ত হচ্ছি, কলকাতাবাসী সেই আশঙ্কার সঙ্গে সহমত হবে কিনা সেটা কলকাতাবাসী সিদ্ধান্ত নেবে। কিন্তু তার খবর যাতে কলকাতাবাসীর কাছে পৌঁছায়, সেটার জন্যই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যম থেকে আমরা তুলে ধরতে চাইছি, এবং আগামী 10 তারিখ বিস্তারিত আরো কথা বলবো। আমি একদম কোনো ভনিতা না করে খুব তাড়াতাড়ি বিমান বন্দ্যোপাধ্যায়কে একটু অনুরোধ করবো, খুব সংক্ষিপ্ত আকারে আপনার দৃষ্টিভঙ্গি আপনি। আমাদের আহ্বায়ক তাপস দাস আদিগঙ্গা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে তার বক্তব্য রেখেছেন, ব্যাখ্যা করেছেন। দীপঙ্কর সিনহা দীর্ঘদিন কর্পোরেশনে ছিলেন, তার দেখা চোখেও তিনি রেখেছেন। আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন তারা কলকাতাকে দেখছেন, এবং দেখতে দেখতে বিশ্বজিৎ সংবাদপত্রের গত দুদিনের শিরোনামা এই শহরে তো আসছে, দিল্লি, যেখানে প্রায় প্রতিদিন কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, প্রতিদিন ডেভেলপমেন্টের খবর আপনারা পাচ্ছেন। দৃশ্যমানতা 50% নিচে চলে গেছে বলে বন্ধ করে দিতে হচ্ছে সবকিছু, এবং দূষণে সারা ভারতবর্ষের এমনকি পৃথিবীর অন্যতম শহর হিসেবে চিহ্নিত হচ্ছে। শুধু ভুল পরিকল্পনার উপর দাঁড়িয়ে টাকা খরচ করলে কি হয় দিল্লি তার উদাহরণ। আগামী দিনে দিল্লি কোথায় যাবে জানি না, কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন একটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টে, কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টে চাকরি করেছি, অ্যাজ এ প্ল্যানার আমার দু একটা বিষয় যেটা বলা, আমি একটু অতীত এবং বর্তমানে আসবো। অতীত হচ্ছে কলকাতা 140 বছর ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল। আমি মুঘল পিরিয়ডে যাচ্ছি না, এই শহর সেকেন্ড ব্রিটিশ সাম্রাজ্যের শহর ছিল, সিটি অফ প্যালেসেস ছিল। কিন্তু আপনারা জানেন, যখন প্লেগ হয়, মহামারী হয়, সারা ভারতবর্ষের যে শহরগুলোতে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কলকাতা বা বোম্বে। সুতরাং তখনও ইনভেস্টমেন্ট কলকাতাকে বাঁচাতে পারেনি, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট করার প্রয়োজন হয়েছিল। এবং কি রিপোর্ট দিয়েছিল হেলথ কমিশন, যে ইনস্যানিটারি কন্ডিশন কলকাতাকে নষ্ট করে দিয়েছে, ইমিডিয়েট যদি রেস্টোরেশন না হয়, রাস্তা যদি চওড়া না করা হয়, রাস্তার নালা সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি না ঠিক করা হয়, শহরকে বাঁচানো যায়। সেই শহরই দেশভাগের পর, সেই প্লেগের পরে প্রায় 60 বছর পরে 1960 সাল, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম কলেরায় আক্রান্ত হয় কলকাতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেলথ কমিশন এখানে পাঠায়। কি বলেন তারা, যে শহরকে যদি পরিকল্পনার মধ্যে না আনা যায়, শুধু কলকাতা না, বৃহত্তর কলকাতার জন্ম নিয়েছে, যে বৃহত্তর কলকাতাকে যদি সুপরিকল্পিত ভাবে গড়ে তোলা না যায়, তাহলে এই মহামারী বারবার আসবে, আটকানো যাবে। এবং আপনারা জানেন, কিছুদিন 4-5 বছর আগে মহামারীর ছোঁয়া সারা পৃথিবী জুড়ে হয়েছিল। আমি কেন এটা বলতে চাইছি, যে সেই সময় যখন সিটি ক্রাইসিসে, তখন পশ্চিমবঙ্গ সরকার সেই সময় প্ল্যানিং অথরিটি তৈরি করে, মাস্টার প্ল্যান করে, এবং মাস্টার প্ল্যান করলো যখন 3-4 বছর লেগেছিল, সেই মাস্টার প্ল্যান বিশ্বের অন্যান্য যে প্ল্যানাররা রয়েছে তাদের সঙ্গে মিলে কলকাতার মাস্টার প্ল্যান হলো, বেসিক ডেভেলপমেন্ট প্ল্যান হলো, এবং কলকাতা ড্রেনেজ সোয়ারেজের মাস্টার প্ল্যান কম্বিনেশন। কিন্তু ভুললে চলবে না, সেই ড্রেনেজ প্ল্যান যে মাস্টার প্ল্যান হলো, এখানে যে 23টা ড্রেনেজ জোন এবং 18টা সোয়ারেজ জোন প্রতিষ্ঠা পেয়েছিল, রেকমেন্ড করেছিল, সেটা করেছিল কিন্তু গ্রেটার ক্যালকাটা মাস্টার ড্রেনেজ প্ল্যান 1953 ইস্ট ব্যাংকের জন্য, এবং ইরিগেশন এবং ওয়াটার্স ডিপার্টমেন্টের ওয়েস্ট ব্যাংকের জন্য যে প্রপোজাল ছিল সেটাকে স্টাডি করে, হঠাৎ করে রেকমেন্ডেশন করেনি, টোটাল স্টাডি করেছিল ক্যালকাটা মেট্রোপলিটন এরিয়া, এবং তারা রেকমেন্ডেশন দিয়েছিল 2001 সাল পর্যন্ত কোনটা ফার্স্ট ফেজে হবে, কোনটা সেকেন্ড ফেজে হবে, কোনটা থার্ড ফেজে হবে। আমরা যারা প্ল্যানার, আমরা যারা কলকাতা শহরে বড় হয়ে উঠেছি, তারা জানি কলকাতার যে ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল সেটা একটু একটু করে চেঞ্জ করছে। কিন্তু সোয়ারেজ এবং ড্রেনেজের ক্ষেত্রে
যে মাস্টার প্ল্যানের যে রেকমেন্ডেশন ছিল সেটা হচ্ছে, যেহেতু আমাদের কম্বাইন্ড সিস্টেমের কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে নেই, আপনারা জানেন আমাদের নোংরা জল এবং বৃষ্টির জল একই জায়গায় জিনিস দিয়ে যায়, কারণ আমাদের ন্যারো রাস্তা, আমাদের পক্ষে দুটো সেপারেট সিস্টেম করা খুব ব্যয় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ, মানে রাস্তা অনেক বেশি ওয়াইডেনিং করতে হয়। সেই রেকমেন্ডেশন কখনো আদিগঙ্গা ডিসিলটেশনের কথা বলেছে, আদিগঙ্গায় ব্যারেজের প্রস্তাব রাখি, কেন রাখিনি সেটা ভাবতে হবে। তারা বলেছিল কলকাতার যতগুলো খালবিল আছে তার ড্রেজিং করতে হবে প্রপারলি। ইভেন 2005-06 সালে আপনারা জানেন যে 30 বছর 40 বছর ধরে কলকাতায় অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। 2005-06 সালে যখন ভিশন ডকুমেন্ট তৈরি হচ্ছে, সেই ভিশন ডকুমেন্টেও আমি আজকে যার জন্য ভিশন ডকুমেন্টের কি রেকমেন্ডেশন ছিল দেখছি, তারাও কিন্তু কোথাও বলেনি যে কলকাতার ওই দইঘাটের ওখানে একটা ব্যারেজ করতে হবে। চমকেও গেছিলাম যারা আমরা সিভিল ঘটনাচক্র সিভিল ইঞ্জিনিয়ার বটে, কোনোদিন ছোটবেলায় যখন পড়াশোনা করেছিলাম ইউনিভার্সিটিতে, এই ক্যানেলে যে একটা এরকম একটা ব্যারেজ হতে পারে আমাদের কল্পনাতেও ছিল না। কেন এসছে ক্যানেলের জায়গা? আমি বন্ধু বান্ধবদেরকে একটু কিংবা বয়সী কম যারা কাজ করছে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম। তারা বলেছিল এই 23 সেপ্টেম্বরের যে ভয়ঙ্কর একটা ফ্লাডের মতো হয়েছিল, ফ্লাড হয়েছে বলে গঙ্গার একটা জায়গায় যদি একটা ব্যারেজ দিয়ে যায়, উল্টো দিকে জল যদি আসে ওই ব্যারেজ নাকি পুরো আদিগঙ্গার জল কলকাতায় ঢোকা বন্ধ করে দেবে। আমি চিন্তা করে গেলাম, মানে যদি গঙ্গার জল যদি উপচে পড়ে শহরে, তাহলে দইঘাটের ওখানে 100 মিটার কি 120 মিটারের একটা ব্যারেজ জল আটকে দেবে। 142, তাই তো, শুধু 42 মিটার আটকে দেবে। আমার মাথায় আছে সেখানে নাকি পাম্প করে, এবারে বলতে যে জলটা শহরের যে জলটা ওই অঞ্চলে আসবে আদিগঙ্গা দিয়ে, সেইখানে যে জলটা জমবে সেখান থেকে পাম্প করে গঙ্গায় ফেলে দেবে। মানে চিন্তা করুন, আমরা তো কলকাতা সব জানি, কি উদ্ভট চিন্তা, যার কোনো ব্যাকগ্রাউন্ড পেপার নেই, চিন্তা এখান থেকে। তারপরে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, যাদবপুর ইনভলভ ছিল কিছুটা, সেটা আবার ব্যারেজের জন্য না, অন্য একটা ব্যাপারে। আচ্ছা, এটা কি এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট রয়েছে? ধরুন আমি একজন ডাক্তার, আমি ক্যান্সারের চিকিৎসা করতে গেছি, আমি কোনো বায়োপসিতে আসবে কিছু করলাম না, আমি ট্রিটমেন্ট শুরু করলাম। আমার তো জানতে হবে আদিগঙ্গায় যে জলের ধারাকে আমি পরিবর্তন করবো, আমি যে ব্যারেজ দিতে চাইছি, আমার এনভায়রনমেন্টে কি ইমপ্যাক্ট হবে তার অ্যাসেসমেন্ট আছে না? নেই। দেশ এগোচ্ছে, পৃথিবী এগোচ্ছে, বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, ইঞ্জিনিয়াররা অনেক কিছু করে, বাধ্য হয়েও করে। তারা কি এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করেছে? প্রশ্ন করতে হবে, নাগরিকদের প্রশ্ন করতে হবে। আর আজকের সময় একটা শহরের উন্নয়ন মানে আমরা বলি প্ল্যানিং এর ভাষায় কনসালটেশন উইথ দ্য পিপল। পিপলের কাছে অল্টারনেটিভ রাখতে হবে। শুধু 15.5 কিলোমিটার না, এই পুরো গঙ্গা, আদিগঙ্গা যে পরিবর্তন ঘটেছিল, সেই আদিগঙ্গা ব্রিটিশ পিরিয়ডে নালা করা হয়েছিল যান চলাচলের জন্য। যে গঙ্গাকে আমরা আদিগঙ্গাকে এখন আমাদের ড্রেনেজ চ্যানেলে কনভার্ট করেছি, যে গঙ্গাকে আমরা পরিশুদ্ধ করার জন্য 800 কোটি টাকা খরচ করতে চাইছি, যে জাতের দূষণ গঙ্গা অ্যাকশন প্ল্যানের পর হচ্ছে নবমী গঙ্গা। কি করতে চাইছি আমরা? আমরা কি কলকাতা শহরবাসীকে আবার ওই দিল্লির মতো একটা জায়গা, দিল্লি তো তবু 20% ওপেন ল্যান্ড আছে, আমাদের নালাগুলো তো ওপেন ল্যান্ড, আমি নালা কুদারে যদি দেখে দিই কি হবে তার ভবিষ্যৎ? ঘটনাচক্রে যারা, আমি গেছি ইউরোপের অনেক শহরে, দেখবেন যেখানে আমার চিন্তা এই ক্যানেল গুলোই এখন ইন্ডাস্ট্রি। যেমন মিরিকের ঘটনা ঘটেছে, আমরা হোমস্টে করেছি। হোমস্টে করেছি কোথায়? এমন জায়গায় যেখানে হরপা বান যদি আসে সে কিছু থাকবে না তার। আমরা এরকম করছি না তো ক্যানেল গুলো নিয়ে, সেই এক্সপেরিমেন্ট, ট্যুরিজমের এক্সপেরিমেন্ট, লাখ লাখ কোটি কোটি টাকার পিপিপি মডেল হবে, ওখানকার যে মানুষ আছে তাকে লোক দেখাবো। আরে তোর বাড়ির সামনে একটু নয় আদিগঙ্গার একটু বুঝতে কি আছে, তুই তো ওখানে কাটলেট বেচবি, চপ বেচবি, কিন্তু সেই যেমন আছে ঘুরতে যাবো। আর আমরা বাঙালিরা দিল্লিবাসীর মতো কি ওই ক্যান্ডেল দিয়ে যখন যাবো আনন্দ পাবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটুকু, আপনি চিন্তা করুন, শুধু কলকাতার মধ্যে 15 কিলোমিটার অন অ্যাভারেজ 100 ফুটের ওপেন ল্যান্ড, এবং তার দিকে যে
স্লোপ, সেই স্লোপ যদি কংক্রিটেড হয়ে যায় আমার ওপেন ল্যান্ড কতটা নষ্ট হবে। গঙ্গা হচ্ছে আমার সারফেস ওয়াটার লাইন, বৃষ্টির জল শহরে আসে, শহরের মাটিতে ঢোকে, তলা দিয়ে যায়, আমি মাটিগুলোকে বুঝিয়ে দিচ্ছি। আমরা কোনো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি না তো। ফলে পিপল অফ দ্য সিটি তাদেরকে জানাতে হবে কি করছে, তবে তুমি এগো। কোথায় তোমার ব্লুপ্রিন্ট, কোথায় তোমার, আমরা হোলিস্টিক্যালি দেখি, গ্লোবালি দেখি আর লোকালি এক করি। কোথায় গ্লোবালি আমি দেখেছি, কোথায় আমার বিপদ আমি কি জানি। সেই জন্যই 10ই জানুয়ারি আমরা এই কনভেনশনটা করতে চাইছি। আমরা চাইছি যারা প্ল্যান করেছে তারাও আসুন, শহরকে বাঁচাতে। তাই আপনাদের চাই, জার্নালিস্টদের চাই, যারা সত্যি কথা বলবে। আমরা হয়তো অনেক কথা জানি না, কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে সেটা আমাদের চিন্তা করে দিয়েছে। শহর এভাবে বাঁচতে পারে না। আমরা জানি যারা ক্লাইমেট চেঞ্জে তপন আছে বলবে, বলছে আগামী 30-40 বছরের মধ্যে কলকাতা বন্যা এমন একটা জায়গায় যাবে, 30 দিন 100 দিনের মতো জলের তলায় চলে যাবে। সেই শহরে এক্সপেরিমেন্ট করতে পারি। এইটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাবো। আপনারা এসছেন, এই কথা ছড়িয়ে দিন যেন মগজের পৌঁছায়। ধন্যবাদ। এবার আমরা একটু তপন বাবুকে একটু শুনে নিই, তারপর আপনাদের প্রশ্ন ফিরে যাচ্ছি। বলবো সেটা হচ্ছিল এমনি আদি গঙ্গাটা একটা গঙ্গারই একটা বিষয় ছিল। আমাদের কলকাতাটা পুরোটা গঙ্গার মধ্যেই ছিল। শিলপুরে যেমন একটা তৈরি হয়েছে, আদি গঙ্গাটাও সেই গঙ্গার থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আদি গঙ্গা তৈরি হয়। 1775-76 সালে আদি গঙ্গার যে একটা স্টেজ ছিল, বেরিয়ে এসেছিল, ওই স্টেজটাকে ব্যবহার করে সেখানে ব্রিটিশরা ওই টালি সাহেব ভাবলেন, জমিদার টালি, যে একটু বাণিজ্য বাড়াতে হবে। আমাদের ভারতবর্ষের উত্তর ভাগ থেকে পূর্ব দিকে যাতে বাংলাদেশের এইখানটা যায়, তার জন্য ওই ডালাটা খোঁড়া হলো। খুলে হচ্ছিল সোজা সামুদ্রদায় তারটা বন্ধ করে একটা বন্ধ হচ্ছিল, সেইখানটা এই চালু হলো। এটা আরো ক্যানেল খোলা হলো, যেমন বাগবাজার ক্যানেলটা খোলা হচ্ছে, সার্কুলার ক্যানেল, ওটাও কিন্তু ওই আমাদের পুরো ওখান থেকে গিয়ে একদম বিদ্যাধরীতে যেত এবং ওখান থেকে রায়মঙ্গলে যেত। এটা ছিল মূল বিষয়। তার আমি ডিটেলে যাচ্ছি না, বলা কোনো স্কোপ নেই আর কি। এবং এই যে টালিনালা যেটা যাচ্ছে, এবং টালিনালা আর আদিগঙ্গা দুটো কিন্তু মাঝখানে যেটা আদিগঙ্গা ছিল, আদিগঙ্গার দিকে চলে গেছে কিছুটা এগিয়ে, এবং টালিনালা কিন্তু তারপর যে আদিগঙ্গার রূপ, তারপর কিছুটা গিয়ে মহানাটালার পেছন দিকে গিয়ে বাড়িপুরে সেটা ক্যানিং পর্যন্ত চলে গেছে, কিন্তু মাঝে মাঝে সব আটকে গেছে। বাড়িঘর হয়েছে, রাস্তা হয়েছে। ওই যে যেহেতু গঙ্গা, কেউ বলে ঘোষের গঙ্গা, কেউ বলে ঘোষের গঙ্গা, বাড়িপুরের পেছনে আপনারা দেখবেন পুরো গঙ্গাটা বেরিয়ে চলে গেছে ওদিক দিয়ে ক্যানিং পর্যন্ত। প্রকল্পটা কিন্তু আদি গঙ্গা, টালিনালা না। এই আদি গঙ্গার প্রজেক্টে 2005-06 সালে এই শুরু হয় আলোচনা। সেই আলোচনার সাথে আমি যেহেতু চাকরি করতাম পরিবেশ দপ্তরে একটি গবেষণা সেন্টারে, সেখানটায় তখন থেকে আলোচনা হয় এবং কেন্দ্রীয় পরিবেশ দপ্তরের সাথে কয়েকবার আলোচনা হয় এবং প্রজেক্টটা কিছুটা তৈরি করা হয়। তাদেরই এই আদি গঙ্গা দেওয়ার কথা। গঙ্গা অ্যাকশন প্ল্যান তখন এই নবমী গঙ্গা আসেনি আর কি। তার অনেক এই গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান 2 হেক্টর অনেক কিছু আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এই নবমী গঙ্গা প্ল্যানে টোটাল গঙ্গা সম্পর্কে 20,000 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে, কিন্তু গ্যাপ রিপোর্ট দিয়েছে তার 50% এখনো খরচ করা হয়নি। প্রায় 2014 সাল তো নবমী গঙ্গা শুরু করা হয়নি। আমাদের কলকাতার যে মূল বিষয়, এই ক্যানেলটার সাথে কেন আমরা যুক্ত করা হচ্ছে, কলকাতার যে বন্যা হয়, কলকাতার জল জমাকে যুক্ত করা হয়, যেটার সাথে টালিনালার কোনো সম্পর্ক নেই। এটা মূল। তার কারণ হচ্ছিল যেটা বললো, কলকাতার ম্যালেরিয়া বা যখন কলেরা শুরু হয় ব্রিটিশ আমলে, ওই 1800 শেষ দিকে মাঝামাঝি সময় অনেক সাহেবরাও মারা যায়। তখন তারা একটা কমিটি করে, কর্পোরেশন। সেই কমিটির মধ্যে দিয়ে কিভাবে এটাকে করা যায়, কলকাতার ড্রেনেজ প্ল্যানটা কিভাবে করা যায়, কোনো তো প্ল্যান ছিল না ড্রেনেজে। 1928 সালে বিএনএ, যার নামে এখন রাস্তা হচ্ছে বাসন্তী রোড হাইওয়েটা, দেখবেন ওটা বিএনএ রোড, কিন্তু আমরা বাসন্তী হাইওয়ে বলি। উনি 1928 সালে প্ল্যান করলেন কলকাতার যে ঢাল আছে গঙ্গা থেকে পূর্ব দিকে, সেইটাকে ব্যবহার করে টোটাল ড্রেনেজ সিস্টেমটা করলেন। উনি নিলেন কোনটা, বিদ্যাধরী থেকে একটা শাখা নদী বেরিয়ে আমাদের পূর্ব কলকাতার দিকে এসেছিল, সেটা পুরোটা সেই জল দিয়ে হচ্ছিল নোনা মাছ চাষ হতো, যেটা এখন সল্টলেকটা অর্ধেকটা বুঝে গেছে আর কি।
ওই দেখবেন আপনারা বাসন্তী রোড দিয়ে যদি যান, সোজা বিদ্যাধরীতে গিয়ে পড়ছে ঘুষিকাটার কাছে। এই যে এই চ্যানেলটাকে ব্যবহার করার জন্য কলকাতার সমস্ত নিকাশি জলটাকে এই চ্যানেল দিয়ে বার করার কথা, কারণ কলকাতার নিকাশি যে জলগুলো গঙ্গায় পড়ে না, খুব কম অংশ, গঙ্গার ধারে কিছু অংশ আছে সেখানে পড়ে, আমাদের যে সারফেস আলাপটা পড়ে সেটা আলাদা বিষয়। এবং এই যে সুয়েজটা আন্ডারগ্রাউন্ড সুয়েজ প্ল্যান, কিন্তু সুয়ারেজ প্ল্যান তখন, পরে অনেক প্ল্যান ট্যান হয়েছে, কিন্তু ব্রিটিশরা এটা করেছে। দেখবেন মধ্য কলকাতার দক্ষিণ কলকাতার আগে সবটা হচ্ছিল, যেটা বললো যে ডুয়াল সিস্টেম না, সবটাই সব জল ওই সুয়ারেজের মধ্য দিয়ে যায়, খোলা না, সবকিছু ওদিক দিয়ে আসে। এবং এই জলগুলো যায় কোথায়, কিভাবে পূর্ব দিকে যায়, অনেকগুলো পাম্পিং স্টেশন করা হয়। উত্তর কলকাতার ধাপালাভ পাম্পিং স্টেশন, তারপরে মধ্য কলকাতার পামারবাজার পাম্পিং লঞ্চ স্টেশন, যেটা দেখবেন ওই শিয়ালদা পেছনে, তারপরে তপসিয়া পাম্পিং স্টেশন, তারপরে বালিগঞ্জ পাম্পিং স্টেশন, তারপরে চৌবাহা পাম্পিং স্টেশন। প্রত্যেক কটা পাম্পিং স্টেশন থেকে যখন পাম্প করা হয়, পাম্প করে খোলা খালে ফেলা হয়। আমার খোলা খালটা কোথায় দেখবেন, চৌবাহার ওখানে যেটা চিনি কাটা আছে দেখবেন, চিনি কাটা দেখবেন দুটো বড় বড় আপনাদের ওই ব্রিজের মতো আছে, কি বলে ওটাকে, তার তলা দিয়ে খাল গেছে, দুটো খাল গেছে। সেই এরকম একটা খাল, পামার বাজারের খাল, এই দুটো খাল, তিনটে খাল, 6 নদী বলে একটা জায়গা আছে, সেখানে মিট করে বালতলায় যায়। বালিগঞ্জ পাম্পিং স্টেশন এবং তপসিয়া পাম্পিং স্টেশন, এই জলগুলো সবটা হচ্ছিল আমাদের যেটা চৌবাহার জল পড়ে, এটাকে আমরা স্টর্ম ওয়াটার ট্রিট করি। এখন স্টর্ম ওয়াটার বলে কোনো লাভ নেই, সব জল ওখানটা ফেলা হয়, ফেলে সবকটা বালতলা মিট করে। এটা হচ্ছিল কলকাতার মূল ড্রেনেজ সিস্টেম। এই জল জমা না জমা টালি নালার উপর নির্ভর করে না, টালি নালাটা কমপ্লিটলি তৈরি করা হচ্ছিল নেভিগেশন ক্যানেল। আগেই বললাম, তার কারণটা হচ্ছিল ওটা মালপত্র বহন করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে টালিগঞ্জের ওই পাশে যে নালার ধারে কিছু বাড়িঘর, তারা ওখানটায় প্রথম দিকে কিন্তু ওই তাদের যে নিকাশি খালগুলো ওখানে দিয়েছিল। তারপরে স্বাধীনতার পরে যে প্ল্যান করা হয়, নিকাশি খালগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরে আজকে যে চৌবাহা পাম্পিং স্টেশন সেই অঞ্চলে জলগুলো নেয়। টালি নালা কোথেকে এলো, কলকাতা ভাসবে, তার জন্য টালি নালার মধ্যে স্লুইস গেট বসাতে হবে, এটা তার কোনো কারণ নেই। যদি হয় তাহলে অনেক জায়গায় আমি দেখেছি এরকম স্লুইস গেট বন্ধ করা আছে। একদম ইছাপুর ক্যানেল দেখবেন, ইছাপুর থেকে শুরু করে যেখানে বোটিং নিয়ে যায় ওই ক্যানেল থেকে শুরু করে বেলেঘাটা সার্কুলার ক্যানেল স্লুইস গেট আছে, আরো অনেকগুলো। কলকাতায় যে আমাদের বজবজ থেকে কল্যাণী পর্যন্ত এই দিকে কলকাতাতে 21টা খাল আছে গঙ্গায়, আর ওপারে প্রায় 23টা 24টা খাল আছে। এই এরিয়ার মধ্যে এই খালগুলো রয়েছে, তারা কিন্তু কন্টিনিউয়াস পেয়েছে। খালগুলো কিন্তু কিছু কিছু ওপারের যেগুলো কিছু নিকাশি খাল, গঙ্গার ধারের ওপারের যেগুলো পশ্চিম দিকের যে শহরগুলো, তারা কিছু ফেলে। কিন্তু একমাত্র কলকাতা শহর পুরো যদি ধরেন, এই খাল পুরো জলটা কিন্তু চলে যাচ্ছে পূর্ব দিকে। কলকাতার বাইরের অনেক কিছু, যেমন ওই খড়দা বা এই যে যাগুলো দেখছেন না, ব্যারাকপুর পর্যন্ত কিন্তু জল এখন গঙ্গায় পড়ে না, সবটা বাগজলা খাল টেনে নিচ্ছে। বাগজলা খাল আগে ছিল আপনার একটা বড় ওয়েটল্যান্ডের মধ্যে দিয়ে, সেই টেনে নিচ্ছে। এখানে কোথেকে আসলো আমি জানি না। মূল কারণ কলকাতায় জল জমছে মূলত এই যে নিকাশি খাল যেগুলো বললাম, এতগুলো খাল, কোনো খাল ডিসিল করা হচ্ছে না গত কয়েক বছর ধরে, গত 10-15 বছর ধরে। আমার অভিজ্ঞতা 40 বছর ওখানে কাজ করে দেখেছি, আগে 5-6 বছর অন্তর অন্তর সবকটা নিকাশি খাল কিন্তু ডিসিল করা হতো। তখন ডিসিল করার, যেহেতু ডিসিল করা হচ্ছে না, তার ক্ষমতা কমে যাচ্ছে, বর্ষার জল সে নিতে পারছে না, কলকাতা শহর আরো ভাসবে। তার কারণ ক্লাইমেট চেঞ্জে আমরা জানি যে বৃষ্টি ঝড় ঝঞ্ঝা আরো অনেক বেশি বাড়বে, কলকাতা আরো ডুবে যাবে। এমনি কলকাতা ডুবে যাওয়ার সম্ভাবনা হয়েছে, কলকাতা আরো ডুবে যাবে। মূল এই বিষয়টাকে, আসল ইস্যুটাকে অ্যাড্রেস না করে একটা টালি নালা, যেহেতু সারাসারি বানের সময় ভাসে না, টালি নালার জন্য কলকাতা ভাসে না, একমাত্র ভাসে যখন সারাসারি বান আসে। সারাসারি বান আসে তখন টালি নালায় কিছু, যখন হাই টাইড হয় বছরে 2বার না হওয়া, তখন ওই টালি নালার ধারে কিছু ভাসে, তার জন্য ওটাকে বন্ধ করা হয়েছে। এবং সেখানটা এই টালি নালা, আমি জানি না এই এই স্লুইস গেট দিয়েও বন্ধ করা যাবে কিনা আমি জানি না, উল্টো দিকে যাবে কিনা সেটা প্রযুক্তিবিদ্যা আছে। প্রথম কথা হচ্ছিল এটা কোনো বিশেষ জায়গার জন্য, যাতে সেখানকার লোকজনের অসুবিধা না হয়, অনেক জায়গায় লোকজন থাকে, ওই সারাসারি মনের জায়গা তাদের জায়গায় না ঢোকে, তার জন্য এটা করা, কোনো প্ল্যান নিয়ে এটা করতে। কোন স্লুইস গেটের সাথে কলকাতার বলছে না, কলকাতার যেমন কলকাতা বললো যে এই কলকাতার জল জমা নাকি কমাবে এই টালি নালার সাথে কলকাতার জল
টালিনালা বন্ধ করে দিলে, যদি পুরোটা বন্ধ করে দেয় তাহলে সমস্যা আছে, কারণ সার্ফেস ওয়াটারটা সবটাই যাচ্ছে। টালিনালাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এমনিতে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার পলিউশন লেভেল থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। মূলত আমার যে মূল বক্তব্য, কলকাতার জল জমানো, যে জল জমছে তার মূল বিষয়গুলোকে চিহ্নিতকরণ করা হোক, করে হচ্ছিল এই নিকাশি খালগুলো সব ড্রেজিং করা হোক। আপনি বিদ্যাধরী, আমাদের এখান থেকে প্রায় 32 কিলোমিটার বাইপাস থেকে চলে যাচ্ছে, সমস্ত খালগুলো নিয়ে বানতলার পাশে দেখবেন দুটো ক্যানেল আছে, বানতলা থেকে মেন একটা ক্যানেল, একটা ফিশারি ফিডিং ক্যানেল, দুটোই যাচ্ছে বিদ্যাধরীতে। এদিকে কেষ্টপুর ক্যানেল চলে যাচ্ছে হচ্ছিল বিদ্যাধরীতে, বানচলা খালে যাচ্ছে বিদ্যাধরীতে, সব বেশি। এই যে বিদ্যাধরীতে যে জলগুলো সব এখন কালো, সবকটা কালো, এই কালো হওয়ার কথা না, কারণ এই ক্যানেল একমাত্র যে কলকাতার যে ক্যানেলটা আছে সেটা কালো জল, কিন্তু সেই কালো জল অতটা সে দূষণ করে না, তার অন্য কারণ আছে। তার বিস্তৃতের মধ্যে যাচ্ছি, তাহলে অনেক মাছ চাষ হয়, ধান চাষ হয়, এইসব বিষয়গুলো আছে, অনেক কম নিয়ে যায়। কিন্তু এই খালগুলোকে আমরা নিকাশি খাল হিসাবে ব্যবহার করে ফেলেছি। সেইগুলোকে অ্যাডজাস্ট না করে আমি একটা টালিনালার গেট না, বলছে ব্যারেজ, ব্যারেজটা আমি জানি বরাবর নদীতে বসে, এই ব্যারেজ বসানোর পরিকল্পনা করেছে, নাম দিয়েছে, টেন্ডারটা আমাকে তাপস দেখালো, টেন্ডারের মধ্যে ব্যারেজ কথাটা লেখা আছে। এটা একটা হাস্যাস্পদ বিষয়, ছোট্ট একটা খালের মধ্যে ব্যারেজ, এটাকে স্লুইস গেট বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ভাষায় যে গেট বলা যেতে পারে, সেইটা আমার মূল বিষয়। মূল এক বিষয়গুলোকে অ্যাড্রেস করা হোক, টালিনালা গেটের কোনো প্রয়োজন নেই, আসল বিষয়গুলোকে অ্যাড্রেস করলে কলকাতার জল জমা কমবে, এটাই